আমার হায়াতি লেখিকা মারুফা ইসলাম সিজন 2 পর্ব 13 ও 14। আদিব বিরক্ত হয়ে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিরক্ত মাখা কণ্ঠে বলল, কে রে ভাই, আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সেই খুশিতে ধনুক নাচে, মন নাচে, সাথে ছোট মিয়াও নাচে, এখন আবার কে বিরক্ত করল? কথাগুলো বাইরে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর কানে যেতেই হা হয়ে গেল। তিনি ছেলেকে বলতে আসছিল যে ফিহা যেতে চাচ্ছে না, রাজ আসতে নিচে, সাথে আসিফও। কিন্তু ছেলের এমন ঠোঁটকাটা নির্লজ্জ কথাবার্তা শুনে তার অতীতের স্মৃতিগুলো মনে পড়তেই মুখ চেপে ধরল। মনে মনে বলল, সুফিয়া খান থাকলে আজ মুখ সেলাই করে দিয়ে বলতো, একদম ছেলেটা তোমার কার্বন কপি হইছে, এমন হলো কেমনে? তখন যদি তার ডিএনএর উপর কলঙ্ক লাগাতো। ভাবতে ভাবতেই মনে পড়ল এগুলো সে কি ভাবছে। চারপাশে তাকিয়ে আস্তাক ফিরুল্লাহ বলে সামনে তাকাতে দেখলো আদি ভ্রুকুচকে তাকিয়ে নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকেই। একটু অপ্রস্তুত হলেন ভদ্রলোক। আব্বু কোন মেয়ে চিনে তোমাকে ধরলো বলো তো? আমার মাদারের কি হবে বাপ? এইগুলো কি করছো? নজর কাটাতে হবে। বলে পকেট হাতে 2 টাকার কয়েন বের করে বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, চুম্মা আমিন, আমার কিউট হট অ্যান্ড সেক্সি বাপের নজর কেটে যা। বলেই 2 টাকার নোটটা আলতাফ চৌধুরীর চারপাশে ঘোরাতে লাগলো। আলতাফ চৌধুরী প্রথমে হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন, এরপর ধমকের ভঙ্গিতে বললেন, এই বেয়াদব, বিয়ের দিন আমারে সার্কাসের বাদর বানাইছোস নাকি? আদিব গম্ভীর মুখ করে বলল, আব্বু, বিজ্ঞান বলে প্রতিরোধ চিকিৎসার চেয়ে উত্তম। আপনারে দেখে মনে হচ্ছে কেউ না কেউ নজর দিছে। আমি একজন দায়িত্বশীল ছেলে হিসেবে কর্তব্য পালন করতেছি। পাশে দাঁড়িয়ে থাকা রাজ আর আসিফ আর হাসি চেপে রাখতে পারল না। রাজ বলল, চাচা ওরে আর কিছু কইয়েন না, আজকে সকাল থেকে বিয়ের উত্তেজনার মাথার স্ক্রু 2টা ঢিলা হয়ে গেছে। 2টা না 4টা, আসিফ যোগ করলো। আদিব বুক ফুলিয়ে বলল, তোমরা বুঝবা না, আজ আমার জীবনের ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিন পরে হইব, আগে নিচে আয়। আলতাফ চৌধুরীর কথা শুনে আদিব ভ্রুকুচকে বলল, কেন, আবার কি হয়েছে? ভদ্রলোক কপালে হাত থেকে দীর্ঘশ্বাস ফেললেন। ফিয়া এখনো রেডি না, আর বলতেছে সে কোথাও যাইব না। আদিব ভ্রুকুচকে বলল, এইরকমভাবে সবাই কথা বলছে কেন? কাহিনী কোন বাল? আর আসিফ, আসলি বলবি না? আসিফ এগিয়ে এসে আদিবের কাজ জড়িয়ে বলল, আসছিলাম নিচে, আবার তোর চাচা তাইফ চৌধুরী ডাকলো, কথা বলছিলাম, তারপর দাদার কাছে গেলাম, আস্তে আস্তে লেট হয়ে গেল। আরিফ চৌধুরী ওদের কথাবার্তা শুনে রাজকে বলল, ওরা কথা বলুক, তুই ফিয়া মামুনিকে বোঝা, আমরা রেডি, নিচে নামলেই হলো। আচ্ছা চাচ্চু, আমি যাচ্ছি। ফিহাকে বোঝাতে, একলা তো আর রেখে যাওয়া যাবে না, যতই হোক এইখানে আগেও থেকেছে তাও। রাত চলে যাওয়ার পরে আদিব বিরক্ত হয়ে বলল, ফিহা যাবে না, এদিকে এখন তোমরাও যাবে না বাবা? আরিফ চৌধুরীর রাগী দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে নিচে ড্রয়িং রুমে চলে গেল। আসিফ করিডোর ধরে হাঁটতে হাঁটতে বলল, ওই দিনের সেই ঝগড়ুটে মহিলার ফ্রেন্ড আমাদের ভাবি। আদিব মুচকি হেসে বলল, শি ইজ মাই লেডি। ওরে, এখনো বিয়েই হয়নি, তার আগে এত প্রেম? ইয়েস বস, শি ইজ মাই হার্ট, ফুসফুস, এভরিথিং। এত প্রেম ভাই আমার কোথায় থাকে তোর? বলেই আদিবের পেটে গুঁতা দিল। আদিব কিছু বলল না। ফিহা ঘরে বসে আছে যখন থেকে ও শুনেছে আজ ওদের বিয়ে, ও মনে হচ্ছে হবে সেই থেকে ওর মেজাজ বিগড়ে আছে, কান্নাও পাচ্ছে। তখনই দরজায় টোকা দিল রাজ। ফিয়া উঠে দরজা খুলতেই রাজকে দেখলো রেডি হয়ে দাঁড়িয়ে আছে, যা দেখে আরো রাগ তরতর করে বাড়ল। কিরে ফিয়া, হয়েছে তোর? শরীর ঠিক আছে তো? সবাই নিচে রেডি, তুই এখনো রেডি হসনি কেন? রাজের গম্ভীর গলায় বলা কথাগুলো শুনে ফিহা কিছু বলতে নিবে, এর মধ্যে পেছন থেকে আসিফ আর আদিব আসলো। আদিব ভ্রুকুচকে রাজের দিকে তাকিয়ে বলল, ভাই তাড়াতাড়ি কর, লেট হচ্ছে। তারপর ফিহার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তাড়াতাড়ি রেডি হয়ে আদ্রিতাদের সাথে নিচে আয়। বলে নিচে নেমে গেল, সাথে আসিফ। রাজ ও যাওয়ার আগে রেডি হতে বলে গেল। ফিহা মনে মনে বলল, আমিও দেখতে চাই কোন মেয়েকে বিয়ে করো তুমি, আর কিভাবে করো। এই বিয়ে হতে দিব না আমি, শুধু তুমি বললে বলেই আমি আজ যাব। বলেই রেডি হতে চলে গেল। নিচে নামতেই ফিহা দেখল আদিব, আসিফ, আদ্রিতা, রাজ, আরিফ চৌধুরী, আলতাফ চৌধুরী, নাজমা বেগম, তাইফ চৌধুরী বসে আছেন হয়তো ওর অপেক্ষায়। ফিহা আজ সুন্দর একটি 3 পিস পরেছে, চুলগুলো খোপা করা, হয়তো সাথে হিজাব। ফিহার চোখ গেল সোফায় বসে থাকা আদিবের দিকে, মুখে লেগে আছে তার মিষ্টি হাসি। দৃশ্যটা দেখেই ফিহার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এত খুশি কেন তুমি? মনে মনে বিড়বিড় করলো সে।
ঠিক তখনই আদিতে এসে ফিহার হাত ধরে বলল, ওয়াও, অবশেষে ম্যাডাম নিচে নামছে। আমরা তো ভাবছিলাম আজ আর আসবেই না। ফিহা জোর করে হেসে বলল, আমার আশা না আসায় কার কি যায় আসে। আদ্রিতা কিছু বলার আগেই আদিব ওদের সামনে এসে দাঁড়ালো, বিরক্ত নিয়ে বলল, সবাই থাকো, আমি একাই যাই বলেই বেরিয়ে গেল। আরিফ চৌধুরী কপাল চাপড়াতে চাপড়াতে ভাবল, এই ছেলে এমন কেন, জীবনটা একদম জাহান্নাম করে দিয়েছে। বিকালে নরম আলোয় সে হায়াতের রুমে পড়ছে। ঠিক আয়নার সামনেই বসে আছে এক নীল চিত্রা। তার শরীরে জর্জেট ভারী কারুকাজের নীল শাড়ি, যার মধ্যে পুঁটি স্টোন বসানো, হাতে নীল চুড়ি, মুখে হালকা প্রসাধনী, ঠোঁটে লিপস্টিক, কানে বড় বড় ঝুমকো, গলায় সোনার হার, ঠোঁটে মোটা কাজল রেখা, কপালে টিকলি, লম্বা বড় চুলগুলো সুন্দর করে খোপা করে খোপায় ফুল গুজে দেওয়া। নিজেকে আয়নায় দেখে হায়াত লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। এইদিকে আরাবিও একটি সুন্দর শাড়ি পরেছে। ও বসে বসে হায়াতের পায়ে আলতা দিয়ে দিচ্ছে, দুই হাতে আগেই পরিয়ে দিয়েছিল। আরাবি মুচকি হেসে বলল, আজ যা তোকে লাগছে, স্যার তো দেখি চোখ সরাতে পারবে না বেবি। বলেই চোখ টিপল, তারপর ফিসফিস করে বলল, বাসর রাতে সাদাবাদীপ চৌধুরীর ইয়েটা করারই টাইম পাবে না, তোকে দেখতে দেখতেই সময় ফুরিয়ে যাবে বেবি। হায়াত লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। আরাবির দিকে তাকে বিরক্ত হয়ে বলল, তোকেও আজ আগুন লাগছে, যে দেখবে পাগল হয়ে যাবে। ওদের কথার মাঝেই রাব্বি আসলো, সুন্দর একটি পাঞ্জাবি ফতুয়া পরা। আপু, আপনি কেমন লাগছে আমাকে? আরাবি আফসোসের স্বরে বলল, বান্ধবীর ভাই মানে আমার জামাই? ইস, তোর ভাইটা ল্যাদা বাচ্চা এখনো। এ দিয়ে আরো গোল গোল চেহারা দেখলেই মন চাই চেপে ধরে চুমু খাই। রাব্বি নাক মুখ কুঁচকে বলল, আমার বউয়ের হক কেন তোমাকে দিব? হায়াতকে রাব্বি দেখেই বলল, আপু, এগুলো কি সেজেছিস, পেতনির মতো দেখা যাচ্ছে। আচ্ছা, ওরা কি তোকে আজ নিয়ে যাবে? তাইলে আমি রাজত্ব করব এই ঘরে। উফ, ভাবতেই কেমন লাগছে। হায়াতের লজ্জা মাখা মুখটা থতমত হয়ে গেল। আজকে যদি সত্যি ওকে নিয়ে যাই, কিছু ভাবতে মুচকি হেসে বলল, আমি চলে গেলে আমাকে মিস করবি না? রাব্বি ভ্রু কুঁচকে বলল, অবশ্যই না, আমি আরো খুশি হব তোকে নিয়ে গেলে। আর তোর জন্য বকা শুনতে হবে না। উফ, এই ঘরে আসলেও বকা দিবি না? আব্বু বার্গার রামেন আনলেও তার ভাগ আর দিতে হবে না। আরাবি হায়াতের দিকে তাকালো, যার চোখ ছলছল করছে। আরাবি হায়াতের দিকে তাকিয়ে বলল, হায়াত চলে গেলে বুঝবি? ও মা, আপু চলে গেলেই তো আমি একা থাকতে পারবো আর ঝগড়া করব না কারোর সাথে। এটা তো খুশির খবর, তাই না? হায়াত কেমন করে জানি বলল, হুম, আজ হয়তো নিয়ে যাবে, দোয়া কর। রাব্বি আর কোনো কথা বলল না। নিচে হয়তো বর আসছে, ওর খালা হালিমা খাতুন ও খালু কবির আহমেদ, তাদের কণ্ঠ শোনা যাচ্ছে। গাড়ি থেকে নামতেই ফিহার চোখ কপালে। এমন রাজবাড়ি দেখে চারপাশে আভিজাত্যের ছোঁয়া, বোঝাই যাচ্ছে এই বাড়িটি একটি এমপির বাড়ি। গাড়ি থেকে নেমে সবাই দাঁড়ালো। আদিপ নেমে বলল, শ্বশুর আব্বা একটা মনের মতো বাড়ি করেছে, এখানেই থেকে যাব ভাবছি বউ নিয়ে। বউকে আজ থেকে বুকে নিতে হবে। রাজাকার আমার বাপ, যদি সে কিছু করে। কথাগুলো বলতে আরিফ চৌধুরী খুব খুব করে কেসে উঠল। এসে কোন শত্রু পেটে ধরেছে, কথাটি ভাবতেই লজ্জায় হাঁসফাঁস করতে করতে ভাবল, এসে কোন শত্রু জন্ম দিল মাবুদ, ছোট থেকে তার পিছনেই লাগে তার ছেলে। আলতাফ চৌধুরী বলল, তাড়াতাড়ি ভেতরে চলো। তখনই এগিয়ে আসলো আব্দুল শিকদার আর দুইজন গার্ড। আব্দুল শিকদার এগিয়ে এসে হাসি মুখে বললেন, আসসালামু আলাইকুম, অবশেষে আপনারা আসলেন। আমরা তো অপেক্ষা করতেই ছিলাম। আরিফ চৌধুরী হাসি মুখে করমর্দন করলেন, ওয়ালাইকুম আসসালাম। রাস্তায় একটু সময় লেগে গেল ভাই। আদিপ চারপাশে তাকিয়ে রাজকীয় ভঙ্গিতে বলল, শ্বশুর আব্বা, আগে একটা কথা বলে রাখি, এই বাড়ির একতলা আমার, দোতলা বউয়ের, আর তিনতলা আমাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাদের নামে লিখে দিলেই হয়। কথাটা শুনে সবাই একসাথে কেসে উঠল। তাইব চৌধুরী মাথায় হাত দিয়ে বললেন, আল্লাহ, বিয়ে হয়েছে না, এর মধ্যেই সম্পত্তির ভাগাভাগি শুরু। ফিহা দাঁত চেপে আদিবের দিকে তাকিয়ে রইল, মনে মনে বলল, মানুষ এত নির্লজ্জ কেমনে হয়। আদিব তখনও দিব্যি হেসে যাচ্ছে। আব্দুল শিকদার বলল, চল আরিফ, ভেতরে, এখানে গিয়ে কথা হবে। ফিহার আগে দাঁতে দাঁত চেপে সহ্য করলো। ওর এসব বিরক্ত লাগছে, কান্না পাচ্ছে ওর। ড্রয়িং রুমের সোফায় বসে আছে নাজমা বেগম, তাইব চৌধুরী, ফিহার, রাজ, আসিফ, আদিতা। সামনে বসে আছে আরিফ চৌধুরী, পাশেই আদিব বিরক্ত নিয়ে বসে আছে। তার আবার বউ দেখতে মন আঁকিবুকি করছে। সামনের সোফায় আলতাফ চৌধুরী, আব্দুল শিকদার, সাথে আব্দুল শিকদারের শালা কবির আহমেদ। আলিয়া বেগম সার্ভেন্ট দিয়ে সবার জন্য বিশাল ভোজের আয়োজন করলো। তা দিয়ে গেল। আরিফ চৌধুরী আব্দুল শিকদারের দিকে তাকিয়ে বলল,
তা তোর ছেলে কোথায়? আব্দুল শিকদার মুচকি হেসে বলল, ওর আর কাজ কি, হায়াতের রুমে হয়তো। আলতাফ চৌধুরী, আরিফ চৌধুরী সবাই কথা বলছে। এদিকে আদিব বিরক্ত হলে বাবার পাশ ঘেঁষে ফিসফিস করে বলল, আব্বু কোথায়, ও আনতে বলো। এমন বসে বসে কথা বললে আজ আর বিয়ে হবে না। আব্দুল শিকদার বলল, তা কাজীর ব্যাপারে কিছু ভাবলি আরিফ? আলতাফ চৌধুরী মুচকি হেসে বলল, কাজী রাস্তায় চলে এলো বলে ড্রাইভার পাঠিয়ে দিয়েছে আগেই। ফিহা চারপাশে তাকিয়ে অবাক চোখে সব দেখছে। তখনই রাব্বি আসলো ছেলেকে দেখতে। আব্দুল শিকদার ডাকলো, আব্বু এইখানে আসো, কথা বলো মেহমানদের সাথে। দেখো এখানে তোমার কত ভাই বোন। রাব্বি গোমরা মুখে এগিয়ে আসলো। আরিফ চৌধুরী রাব্বিকে ডেকে আদিবার তার মাঝে বসিয়ে দিল। আরিফ চৌধুরী বলল, কি আব্বু, কত ছোট দেখেছি, এখন মাশাল্লাহ বড় হয়ে গেছো দেখছি। রাব্বিকে কথা বলতে না দেখে আব্দুল শিকদার গম্ভীর গলায় বলল, কি হচ্ছে, কথা বলো, কি হয়েছে আব্বুকে বলো। রাব্বি ভ্রুকুচকে বলল, আপনি কি আজ ওদের সাথে পাঠিয়ে দিবে? আমার আর ভালো লাগছে না। ওর কথায় সবাই হেসে উঠল। আদিপ রাব্বির কাঁধ ধরে ফিসফিস করে বলল, শালাবাবুর কি হয়েছে? রাব্বি আদ্রিতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ থুকু, মাশাল্লাহ তোমাকে তো সেই সুন্দর লাগছে। আদ্রিতা মুখ বাঁকালো। তা দেখে রাব্বি ফিসফিস করে বলল, ইস, মুখ বাঁকালেও সেই লাগে। ওর পাশে আদিপ থাকায় ওর কানে স্পষ্ট কথাটা গেল। ও হাঁ করে তাকিয়ে আছে রাব্বির দিকে। মনে মনে বলল, আল্লাহ, এ তো দেখছি সেই বড় শেয়ানা, আমার বোনের দিকে লাইন মারছে। কথাগুলো মনে মনে ভেবে ফিসফিস করে বলল, শালাবাবু এদিকে নজর দেয় না লক্ষ্মীটি, আমার ওলে। রাব্বিও বিরক্ত হয়ে ফিসফিস করে বলল, দুলাভাই, আমার আপনি থেকে দূরে থাকবেন। বোন পাবেন বোন দিবেন ওকে। আদিপ আকাশ থেকে টুপ করে পড়ল, এই ছেলে বলে কি? বোন দিলে বোন পাবে? না না, বউকে হাতছাড়া করা যাবে না আজ। তাই বলল, বড় হ আগে, তারপর বেটা। আমার মতো হলেই তোকে বোন দিব বেটা, বুঝছিস পুটলির মামু। রাব্বি অবাক হয়ে বলল, পুটলিকে দুলাভাই বলেই সন্দেহের দৃষ্টিতে তাকালো। তারপর বাবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, বাবা, হায়াতকে এই ছেলের সাথে বিয়ে দিবে না? এর আগেও মনে হচ্ছে বাচ্চা আছে। রাব্বির কথা শুনে পুরো ড্রয়িং রুম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর কে আগে হাসবে সেই প্রতিযোগিতা শুরু হয়ে গেল যেন। আলতাফ চৌধুরী হো হো করে হেসে উঠলেন। তায়েফ, রাজ, আসিফ সবাই হাসতে হাসতে কাহিল অবস্থা। এমনকি গম্ভীর মুখের আরিফ চৌধুরীর ঠোঁটেও হাসি ফুটে উঠল। আব্দুল শিকদার হাসি থামিয়ে বলল, হঠাৎ এই কথা কেন আব্বু? এত কিছুর মধ্যে ফিহা চুপচাপ, যা দেখে আসিফ ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে আপনার মিস কটকুটি রানী? বলে ভ্রু নাচালো। যা দেখে ফিয়া বিরক্তিতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। রাব্বি বলল, পুটলির মামু, তার মানে পুটলি কারো নাম, তার বাচ্চা তাই না? বলে আদিবের দিকে তাকাতে দেখলো ও হাঁ করে তাকিয়ে আছে। আদিব ভাবছে, ও কবে কিছু করলো, কার সাথেই করলো, ছি ছি। ও খুবই ভালো, এগুলো করতেই পারে না। তখনই ঘোর বিরোধী দলের নেতা ছোট মিয়া বলল, এই তুই কি দিয়ে কি করলি? পুটলিকে পেলি কোথায়? আমাকে ব্যবহার করিসনি তো? মনে পড়ছে না? সত্যি করে বল। আদিব এক ধমক দিয়ে বলল, আমাকে কি তোর পবিত্র পাপী মনে হয়? আমার মন ধন সব বইয়ের জন্য রেখে দিয়েছি। ছোট মিয়া মুখ বাঁকিয়ে বলল, কন্ট্রোললেস, তাই তো আমারে অত্যাচার করিস। পানি, ঠান্ডা পানি, বরফ, শ্যাম্পু, হট শাওয়ার, যা যেখান থেকে পারিস। এরই মধ্যে বাড়ির ভেতর প্রবেশ করলো কাজী সাহেব। এসেই সালাম দিল সবাইকে। বসে ব্যস্ত গলায় বলল, পাত্রপাত্রীকে নিয়ে আসুন, আমার আরও বিয়ে পড়ানো বাকি আছে। আদিব ভ্রুকুচকে বলল, তাড়াতাড়ি করব, আপনাকে বেঁধে রাখবো না ভালো করে পড়াবেন? আরিফ চৌধুরী ছেলের এমন ঠোঁটকাটা কথা শুনে বিড়বিড় করে নির্লজ্জ বলতে ভুলল না। তাইব চৌধুরী মুচকি হেসে বলল, কি আদিব, আর কতক্ষণ অপেক্ষা করবি? তোর অবস্থা দেখে মনে হচ্ছে কাজী সাহেবের আগে তুই বিয়ে পড়ে ফেলবি। আদিব বিরক্ত হয়ে বলল, চাচা প্লিজ, সবাই শুধু আমাকে নিয়ে লাগছে কেন? তাইব চৌধুরী হো হো করে হেসে বলল, কারণ আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ তুই। বর যদি এমন ছটফট করে তাহলে মানুষ তাকাবে না। আব্দুল শিকদার আলিয়া বেগমকে ডাক দিয়ে বলল, কোথায় হলো, হায়াত মামুনিকে নিয়ে এসো, সময় যাচ্ছে। আলিয়া বেগম স্বামীর আদেশ স্থগিত করে উঠে মেয়ের ঘরে গেল। হায়াত শাড়ি পরে গরমে হাঁসফাঁস করছে। এতক্ষণ ধরে বসে থাকতে ওর মাজা কোমরও ব্যথা হয়ে গেছে। কিন্তু সেই দিন আরবির খেয়াল নেই। তিনি তো ব্যস্ত কি করবে অনুষ্ঠানে তা নিয়ে। দোস্ত, তোর বিয়েতে বাসর ঘরে নবদম্পতিকে ডিস্টার্ব, তোদের ওই যে ইয়েটা, বাসরটা ক্যামেরায় বন্দি করব। হায়াত আরবির কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল,
আর তোকে ধরে সে উগান্ডা পাঠিয়ে দিবে, এইগুলোকেও ভিডিও করে। হায়াতের বিরক্ত নিয়ে কথাগুলো আরবের গায়েই লাগলো না। সে ব্যস্ত ফোনে গান সিলেক্ট করতে। আচ্ছা হায়াত, ভাইকে তুই কি চোখে দেখিস? আরবির এমন কথা শুনে এবার সত্যি হায়াত রাগে ফেটে পড়ল। ভ্রুকুচকে বলল, নষ্ট চোখে দেখি? কি? তুই কি চোখে দেখিস? হায়াত বিরক্ত নিয়ে বলল, আমার চোখ দুটো এখনো ভালো আছে, তাই তাকে ভালো চোখেই দেখি বাল। তবে হায়াতের মনের মধ্যে ভাবুক হলো, কানে বাজছে নষ্ট চোখে। মনের মধ্যে হাজারো প্রজাপতিরা উড়ছে খোলা বাতাসে। এ কি অনুভূতি হচ্ছে ওর? মনে মনে একটাই গান চলছে, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি সাদাত আদিব চৌধুরীকে। সে যে আমার পীড়িতের স্বামী যে। আমি নষ্ট চোখে দেখি আপনাকে। নিজের মনে এমন উদ্ভট গান আসতেই ভাবনার জগতে ডুবে গেল। তখনই আলিয়া বেগম সাথে আসলো। এই হলো তোদের কোথায়, নিচে ডাকছে, চল চল। মায়ের কণ্ঠ পেতেই ভাবনার জগৎ থেকে টুপ করে বাস্তবে ফিরল। মায়ের মলিন মুখ থেকেই হায়াতের মুখটা চুপসে গেল। আলিয়া বেগম মেয়ের কাছে এসে গালে হাত রেখে বলল, মাশাল্লাহ, আমার চাঁদের টুকরোকে তো অনেক সুন্দর লাগছে। আন্টি, আমাকে বুঝি লাগছে না, তাই না? আরবির কথায় আলিয়া বেগম মুচকি হেসে বলল, আমার আরেক মেয়েকেও খুব সুন্দর লাগছে। বলে হায়াতের দিকে তাকিয়ে বলল, আজ একেবারে উঠিয়ে দিব ঘরোয়াভাবে মা। আদিবের দাদার অবস্থা ভালো না, আমাদের এখানে আসার পরও অসুস্থতার কারণে চুপসে আছেন। ওকে নিয়ে নিচে নামবে শুনে হায়াত আস্তে করে মাথা নাড়ল। বুকের ভেতরটা কেমন অজানা অনুভূতিতে কেঁপে উঠছে। কয়েক মুহূর্ত পর আলিয়া বেগম, আরাবি আর আদ্রিতাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো সে। ড্রয়িং রুমে তখনও টুকটাক কথা চলছে, কিন্তু সিঁড়ির দিকে সবার নজর যেতেই যেন একে একে সব শব্দ থেমে গেল। গাঢ় নীল রঙের বেনারসিতে মোড়ানো হায়াতকে আজ যেন আকাশের কোনো পরী মনে হচ্ছে। রূপালী কাজের শাড়িটা তার গায়ের রঙকে আরো উজ্জ্বল করে তুলেছে। সাধারণত চঞ্চল মেয়েটা আজ লজ্জায় মাথা নিচু করে আছে। তার গালের হালকা লালচে আভা দেখে মনে হচ্ছে কেউ যেন সন্ধ্যার রং ছিটিয়ে দিয়েছে সেখানে। আর আদিব, সে তো প্রথম দেখাতেই স্থির হয়ে গেল। মনে হলো সময় হঠাৎ থেমে গেছে। তার চোখ একবার হায়াতের উপর পড়েছে, তারপর আর সরানোর নাম নেই। এতদিনে চেনা মেয়েটাকে আজ যেন নতুন করে দেখছে সে। আদিব মনে মনে বিড়বিড় করলো, আল্লাহ, এই মেয়েকে এমন কি দিছো? কেন ছোট মিয়া, কন্ট্রোল কর, শালা প্লাস্টিকের বাচ্চা। জাগিস না, নিচু হয়ে থাকবাল। মনে মনে ৩০০০ বার মাশাল্লাহ পড়তে ভুলল না। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে এক পর্যায়ে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে চোখ তুলে তাকালো সে। আর তাকিয়ে যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। কালো শার্ট সুন্দর করে ইন করা, তার উপর পরিপাটি কোট, হাতে দামি ঘড়িটা আলোয় চিকচিক করছে, চুলগুলো যত্ন করে সেট করা, আর মুখ ভর্তি সেই পরিচিত আত্মবিশ্বাসী ভাব। আজ আদিবকে অন্যরকম লাগছে, স্বাভাবিক সময়ের তুলনায় যেন আরো বেশি পরিণত, আরো বেশি সুদর্শন। গভীর কালো চোখ দুটিতে এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে সে তাকিয়ে আছে হায়াতের দিকেই। হায়াতের বুকের ভেতরটা ধক করে উঠল। মনে হলো আশেপাশে এত মানুষ থাকলেও আদিবের চোখে এই মুহূর্তে শুধু সেই আছে। হঠাৎ করে নিজের হৃদস্পন্দনটা কানে ভেসে উঠতে লাগলো। মনে মনে বিড়বিড় করে বলল, এই লোকটাকে আজ এত সুন্দর লাগছে কেন? পরক্ষণে নিজের ভাবনা শুনে নিজেই লজ্জায় মাথা নিচু করে ফেলল। আসিফ একদৃষ্টিতে তাকিয়ে আছে আরবের দিকে, যা দেখে আরবি মুখ ভেঙচি দিল। ফিয়া এতক্ষণ চুপচাপ বসেছিল। আদিব কেমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ও নিজেও তাকালো। হায়াতকে দেখে যেন থমকে যায় এক মুহূর্তের জন্য। তবে ফিয়ার গায়ের রং উজ্জ্বল ফর্সা হায়াতের থেকে, এটা ভাবছে। হয়তো শরীরের গঠন ওর মতো না, তবে ফিয়া ওর থেকে সুন্দরী। নিজের মনে কথাগুলো ভেবে চলেছে ফিয়া। হিংসা হচ্ছে। হায়াত নিচে নেমে ড্রয়িং রুমে সবাইকে আস্তে মিহি কণ্ঠে, আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাব দিল। আদিব এখনো একদৃষ্টিতে তাকিয়ে আছে হায়াতের দিকে। এক সময় হায়াতকে ওর পাশে বসানো হলো। আদিব আর পারল না নিজেকে ধরে রাখতে। চারপাশে অন্ধকার দেখছে সব। বুক চেপে ধরে বড় করে নিঃশ্বাস নিল। রাজ আসিফ দুইজন এই অবস্থা দেখে মুচকি হাসল।